পৃষ্ঠা ৩৯। কবিতা তিমির হননের গান। নিচে একটি ছোট বৃত্তের মধ্যে কবি জীবনানন্দ দাশের ছবি রয়েছে। নিচে লেখা জীবনানন্দ দাশ, বর্গীয় জয় দীর্ঘই ব দন্তের নয়াকার দন্তের ন দন্তের নয় দয়, জীবনানন্দ দয়াকার তালবস্য দাস, 1899 থেকে 1954। বাঁদিকে একটি ছবি রয়েছে, একটি ধূসর শহরের ছবি। একটি পুরুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তলায় লেখা চিনে নাও। জন্ম ও পারিবারিক পরিচয়। 1899 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে জীবনানন্দের জন্ম হয়। সত্যানন্দ দাশ এবং কুসুম কুমারী দেবীর 3 সন্তানের মধ্যে জীবনানন্দ ছিলেন প্রথম। জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দেবী সাহিত্য চর্চা করতেন। বাংলার বিখ্যাত কবিতা আদর্শ ছেলের রচয়িতা তিনি। কবির পৈতৃক পদবী দাশগুপ্ত ছিল, তবে তার পিতামহ গুপ্ত পদবীটি বর্জন করেন। 1930 খ্রিস্টাব্দে জীবনানন্দের সঙ্গে লাবণ্য গুপ্তের বিবাহ হয়। ছাত্র জীবন। বরিশালের ব্রজমোহন স্কুলে জীবনানন্দের ছাত্র জীবন শুরু হয়। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, বই পড়া ছিল তাঁর নেশা। 1915-তে ম্যাট্রিক পাশ করে তিনি ব্রজমোহন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম বিভাগে IA পাশ করেন। এরপর তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে, সেখান থেকে ইংরেজিতে অনার্স সহ BA পাশ করেন। 1921 খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন এবং পাশাপাশি আইনের পাঠও শেষ করেন। কর্মজীবন। স্নাতকোত্তরের পরের বছরেই অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন, কিন্তু তাঁর এই চাকরি দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তিনি খুলনা বাগেরহাট কলেজে অল্প সময় এবং পরে দিল্লির রামজশ কলেজে বছরখানেক অধ্যাপনা করেন। 1935 খ্রিস্টাব্দে বরিশালের BM কলেজে অধ্যাপনা শুরু করেন কবি। বছর 10 পরে জীবনানন্দ কলকাতায় ফিরে আসার উদ্যোগ নেন। দেশভাগ তাঁর কলকাতায় আসাকে নিশ্চিত করে। এই সময় দীর্ঘদিন তাকে কর্মহীন থাকতে হয়। 1950 খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজে যুক্ত হলেও পৃষ্ঠা 40। স্ত্রীর অসুস্থতার জন্য তাকে সে চাকরিও ছাড়তে হয়। পরে বরিশা কলেজে অধ্যাপনার পর হাওড়া গার্লস কলেজে তিনি পড়ানো শুরু করেন। সাহিত্যকর্ম। জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা বর্ষ মূর্ধন্য শয়রেফ বর্ষ আবাহন, বয়াকার হ দন্তের ন, বর্ষ আবাহন। 1919 খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকায় এটি ছাপা হয়। 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। এরপর 1936-এ প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি। কবির তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় 1942 খ্রিস্টাব্দে। এর 2 বছর পরে একে একে প্রকাশিত হয় মহাপৃথিবী এবং 7টি তারার তিমির। কবির মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা এবং একমাত্র গদ্য গ্রন্থ কবিতার কথা। পরবর্তীকালে তার গল্প সংকলন জীবনানন্দ দাশের গল্প এবং মাল্যবান ও সুতীর্থ ইত্যাদি উপন্যাসও প্রকাশিত হয়েছে। সম্মান ও স্বীকৃতি।
রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম প্রতিভাশালী কবি জীবনানন্দ দাশ জীবদ্দশায় সম্মান সমাদর পাননি। মৃত্যুর পরে ভারত সরকার তাকে সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত করে। রবীন্দ্রনাথ তার কবিতাকে চিত্ররূপময় বলে উল্লেখ করেছিলেন। জীবনাবসান 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতায় ট্রামের ধাক্কায় আহত হয়ে কবির মৃত্যু ঘটে। এরপর এখানে মূল কবিতাটি দেওয়া হচ্ছে। তিমির হননের গান। তিমির হননের গান, জীবনানন্দ দাশ। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। হেমন্তের প্রান্তরে তারার আলোক, সেই জের টেনে আজও খেলি। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদে চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে। মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। কিছু নেই, তবু এই যে টেনে খেলি। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই। আমরা তো তিমির বিনাশী। এই কবিতাটি ইন্টারনেট থেকে পড়া হলো, সেজন্য সব জায়গায় জ্যোতিচিহ্ন হয়তো সঠিক নাও হতে পারে। উৎস: তিমির হননের গান কবিতাটি প্রথম প্রকাশিত হয় কবিতা পত্রিকার 1350 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়। পরে এটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে সংকলিত হয়। সার সংক্ষেপ: অনাবিল উচ্ছলতা এবং নির্মলতায় মানুষ তার জীবনের প্রথম পাঠ নিয়েছিল প্রকৃতির কাছ থেকে। সেই জীবন বোধে ছিল আকাশের মতো উদার প্রসারণশীলতা, গ্লানিহীন ভালোবাসার অঙ্গীকার। অস্থির সময়ে সেসব উদযাপন প্রাণহীন, তবুও মানুষ তার অভ্যাসের অনুশীলন জারি রাখে। পরিব্যাপ্ত অন্ধকারে সূর্যালোক না থাকলেও সূর্যালোক মনোরম মনে করে হাসার চেষ্টা করে। অন্ধকারের বিমর্ষতা আরও বেড়ে যায় যখন লঙ্গরখানায় ক্ষুধার্ত মানুষ সারিবদ্ধ হয়, ফুটপাতে নক্ষত্রের জ্যোৎস্নায় ছিন্নমূল দুর্ভিক্ষ পীড়িত মানুষেরা ঘুমায় কিংবা মরে যায়।
মধ্যবিত্ত মানুষের বেদনা এবং নৈরাশ্যের সমস্ত হিসাব এই দৃশ্যে চুরমার হয়ে যায়। তবু মধ্যবিত্তের মোদির জগৎ সূর্যালোককে প্রজ্ঞাময় মনে করে হেসে যায়। অন্তহীন বেদনার পথ তার কাছে বেদনাহীন মনে হয়। অথচ এই বৈকল্যের উদযাপন নয়, গাঢ়তর অন্ধকারে তিমির বিলাসী হওয়া নয়, আমাদের লক্ষ্য ছিল তিমির বিনাশী হওয়া। আবার পড়ছি, অথচ এই বৈকল্যের উদযাপন নয়, গাঢ়তর অন্ধকারে তিমির বিলাসী হওয়া নয়, আমাদের লক্ষ্য ছিল তিমির বিনাশী হওয়া। মানুষের ধর্ম এই তিমির বিনাশ। রসতাত্ত্বিক বিচার। একদা প্রকৃতি লালিত ছিল মানব জীবন। প্রকৃতি নির্মল উচ্ছলতায় ছিল তার জীবনের সহজ পাঠ। নদীর ঢেউয়ে সমুদ্রের জলে পরস্পরের সঙ্গে দুদণ্ড মিশে সে জীবনের আলোড়নকে উপলব্ধি করতে চেয়েছিল। নিজের চোখে আর এক আকাশের প্রতিচ্ছবিকে ধরে রেখে হাসি খেলা ভালোবাসার পরম্পরাকে গ্লানিহীনতার অঙ্গীকারে উদযাপন করে গিয়েছে মানুষ। কিন্তু সময়ের অস্থিরতা, সভ্যতার যান্ত্রিকতায় সেই সব এখন বিগত দিনের বিষয়। উদ্ধৃতি, মৃতের চোখের মতো। উদ্ধৃতি শেষ। দাঁড়ি। তবুও হেমন্তের প্রান্তরে তারার আলোক, দীর্ণতার মধ্যে সপ্রাণতা খোঁজে মানুষ। এ এমনই এক অদ্ভুত সময় যখন সূর্যালোক নেই, কিন্তু মনোরম সূর্যালোকের কথা ভেবে মানুষ প্রশান্তি খোঁজে। প্রতি মুহূর্তের এই সামাজিক বিমর্ষতা তীব্রতর হয় যখন লঙ্গরখানায় ভিড় করে এবং নর্দমা থেকে শূন্য ওভারব্রিজ হয়ে ওঠে দুর্ভিক্ষ পীড়িত ছিন্নমূল মানুষদের অবাধ বিচরণ ক্ষেত্র। ফুটপাতবাসী মানুষদের দুর্দশা অনায়াস মৃত্যু অতিক্রম করে যায় মধ্যবিত্ত মানুষদের বেদনার নৈরাশ্যের সমস্ত হিসাব। কিন্তু আত্মসুখ সর্বস্ব মধ্যবিত্ত মানুষ অন্তহীন বেদনার পথে ও বেদনাহীন থাকে। সূর্যালোককে প্রজ্ঞাময় মনে করে হাসে। যে মধ্যবিত্ত সমাজ এইভাবে আত্মরতিতে নিমজ্জিত থাকে, তাদের কাছে প্রত্যাশা ছিল অন্যরকম। সেই প্রত্যাশার অঙ্গীকারে কবি বলেন উদ্ধৃতি শুরু, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী জিজ্ঞাসা চিহ্ন আমরা তো তিমির বিনাশী হতে চাই দাঁড়ি আমরা তো তিমির বিনাশী দাঁড়ি উদ্ধৃতি শেষ। নামকরণ। জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতাটি কবির অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিসূচক নামকরণ। সেই অভিপ্রায়ের সংযুক্তি কবিতার বিষয়বস্তুর ব্যঞ্জনার সঙ্গে। আদিম যুগে মানুষ ছিল প্রকৃতিচারী। প্রকৃতির মধ্যে আশ্রয় নেওয়া মানুষ তার জীবনবোধের শিক্ষা নিয়েছিল প্রকৃতির কাছ থেকে। সমুদ্রের জলে মানুষ পেয়েছে সমর্পণের আনন্দ, আকাশের উদারতা তাকে প্রাণিত করেছে। প্রকৃতির নির্মলতা থেকে মানুষ খুঁজে নিয়েছে গ্লানিহীন ভালোবাসার উত্তরাধিকার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে নগর জীবনে জটিলতা এবং যান্ত্রিকতায় জীবনযাপনের সেই সহজ প্রকরণগুলি মৃতপ্রায়। তারপরেও নাগরিক মানুষ কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে চায় তার জীবনযাপনের স্বাভাবিকতাকে। উদ্ধৃতি শুরু, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি দাঁড়ি উদ্ধৃতি শেষ। ইতিহাসের তরঙ্গ বিক্ষোভে ক্ষত বিক্ষত হয় মানব সমাজ।
লঙ্গরখানায় ভিড় করে বুভুক্ষ মানুষের দল। লঙ্গরখানায় ভিড় করে বুভুক্ষু মানুষের দল। নিরুত্তর ফুটপাতে নক্ষত্রের জ্যোৎস্নায় মানুষ ঘুমায় কিংবা মরে যায়। এই নিবিড় অন্ধকারের দিকে তাকিয়েই জীবনানন্দ লিখেছিলেন ড্যাশ উদ্ধৃতি শুরু। অগণন মানুষের মৃত্যু হলে ড্যাশ অন্ধকারে জীবিত মৃতের হৃদয়, পরের লাইন, বিস্মিতের মতো চেয়ে আছে। স্ট্যান্সা, এ কোন সিন্ধুর স্বর, মরণের ড্যাশ জীবনের জিজ্ঞাসার চিহ্ন। স্ট্যান্সা, এ কি ভোর জিজ্ঞাসার চিহ্ন, অনন্ত রাত্রির মতো মনে হয় তবু। দাঁড়ি উদ্ধৃতি শেষ বন্ধনীর মধ্যে সূর্য তামসী। এরপরেও এই মধ্যবিত্ত আত্মকেন্দ্রিক সমাজ অন্তহীন বেদনার পথকে বেদনাহীন ভাবে, সূর্যালোককে প্রজ্ঞাময় মনে করে হাসে। অন্ধকারের প্রতি এই সচেতন প্রতিক্রিয়াহীন উদাসীনতা কবির কাছে তিমির বিলাস। কিন্তু মানুষের ধর্ম তিমির বিলাস নয়, তিমির বিনাশ। ড্যাশ উদ্ধৃতি শুরু। আমরা তো তিমির বিনাশী স্ল্যাশ হতে চাই দাঁড়ি স্ল্যাশ, আমরা তো তিমির বিনাশী দাঁড়ি উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 41। এই ঘোষিত প্রত্যয় এবং আকাঙ্ক্ষায় কবিতার নামকরণ তিমির হননের গান অত্যন্ত যথাযথ। জানার আকাশ জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। সাতটি তারা তিমির জীবনানন্দের কাব্যগ্রন্থ, প্রকাশকাল 1944 খ্রিস্টাব্দ। সাতটি তারা তিমির কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 40। জীবনানন্দ নিজে জানিয়েছিলেন যে সাতটি তারা তিমির কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনাকাল 1335 থেকে 1350 বঙ্গাব্দ। সাতটি তারা তিমির জীবনানন্দ উৎসর্গ করেছিলেন বন্ধুবর হুমায়ুন কবিরকে। সাতটি তারা তিমির জীবনানন্দের সেই কাব্যগ্রন্থ যেখানে জীবনানন্দের মৃত্যুর পরে ধূসর পাণ্ডুলিপি বা মহাপৃথিবী কাব্যগ্রন্থের মতো কোনো নতুন কবিতা সংযোজন করা হয়নি। না চেনা ক্যানভাস উদ্ধৃতি শুরু। যতই জীবন থেকে ফুরিয়ে আসছে অবসর, ততই তার জন্য হাহাকারে ভরে উঠছে মানুষের মন। জীবনানন্দের কবিতা সেই হাহাকারের পথেই ঢুকে পড়ে আমাদের জীবিকা চতুর মনে এবং মনের পোশাকি সজ্জাকে তছনছ করে দেয় নিবিড় প্রতাপে। দাঁড়ি উদ্ধৃতি শেষ। অলোকরঞ্জন দাশগুপ্ত স্ল্যাশ জীবনানন্দ উদ্ধৃতি শুরু। জীবনানন্দকে কেউ কখনো অন্ধকারের কবি বলেননি। ইচ্ছে করলে তাও বলা যেত, কেননা এত অন্ধকার আমাদের দেশের কবিতায় আর কেউ জড়ো করেনি কখনো। ডট ডট ডট। তার সমস্ত স্মরণীয় কবিতার শরীরের সবচেয়ে ঝলমলে, সবচেয়ে প্রখর, সবচেয়ে আকর্ষক পোশাক অথবা অলঙ্কারটি হলো অন্ধকার। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পূর্ণেন্দু পত্রী স্ল্যাশ রূপসী বাংলার দুই কবি উদ্ধৃতি শুরু। আমরা বেঁচে আছি আমাদের একটা সমকালীন অভিজ্ঞতার মধ্যে। এও এক সময়, কিন্তু এ হলো এক ব্যক্তিকাল। জীবনানন্দের শব্দ ব্যবহার করে বলা যায় আরও একটু অন্তর্যামী হয়ে ওঠে যখন আমাদের মন, তখন এই ব্যক্তিকালকে দেখি অন্য একটা সময়ের মধ্যে ভাসমান। তাকে বলা যায় মানবকাল। ডট 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 দাঁড়ি উদ্ধৃতি শেষ। শঙ্খ ঘোষ স্ল্যাশ এই সময় ও জীবনানন্দ। চুম্বক প্রকৃতি সংলগ্ন মানুষ। তীরচিহ্ন ডান দিকে। প্রকৃতির মতোই ছিল একদা সহজ জীবন। তীরচিহ্ন ডান দিকে। আধুনিক কালে সেসব বিগত দিনের স্মৃতি।
তীরচিহ্ন ডান দিকে, তবুও স্মৃতি আঁকড়ে বাঁচার ব্যর্থ চেষ্টা। তীরচিহ্ন নিচে, তিমির বিলাসী এই রূপ প্রত্যাশিত নয়, কারণ মানুষ আসলে তিমির বিনাশী। শব্দার্থ ও টিকা। দণ্ড, সময়ের একক 24 মিনিট সমান 1 দণ্ড। শতাব্দী, শত অব্দের সমাহার, 100 বছরের সময়কাল। নিকটে, কাছে। আলোড়ন, আন্দোলন, প্রবলভাবে নড়াচড়া, প্রবলভাবে নাড়াচাড়া। উত্তরাধিকার, পূর্বপুরুষের সূত্রে প্রাপ্ত অধিকার বা মালিকানা। গ্লানি, ক্লান্তি বা অবসাদ। নিরালোক, আলোহীন। হেমন্ত, ঋতু বিশেষ, প্রান্তরের, মাঠের। জের, রেশ, অনুবৃত্তি। মনোরম, সুন্দর। শতই, নিজেই। বিমর্ষ, বিষণ্ণ। বিষাদ, দুঃখ। লঙ্গরখানা, আপৎকালীন সময়ে খাদ্য বিতরণের স্থান। ওভারব্রিজ, সমতল থেকে উঁচুতে চলাচলের সেতু। নিরুত্তর, উত্তরহীন। মদির, মাদকতাপূর্ণ। প্রজ্ঞাময়, বিশেষ জ্ঞান বা বোধ সম্পন্ন। মৃগনাভি, কস্তুরী মৃগের নাভি থেকে উৎপন্ন এক প্রকার সুগন্ধি। এই মৃগনাভি কস্তুরী, কস্তুরিকা, মৃগমদ, যোজনগন্ধিকা ইত্যাদি নামেও পরিচিত। প্রাচীন চিকিৎসা শাস্ত্র অনুযায়ী কামরূপ, নেপাল এবং কাশ্মীরে মৃগনাভি পাওয়া যেত। তিমির, অন্ধকারকে নিয়ে বিলাস, অর্থাৎ অস্বচ্ছ জীবন বোধে স্বচ্ছন্দ থাকা। তিমির হননে, অন্ধকার দূর করতে। তিমির বিলাসী, অন্ধকার। তিমির বিনাশী, অন্ধকার দূরকারী। পৃষ্ঠা 42। তাৎপর্য ব্যাখ্যা। কোনো হ্রদে ... শিখে নিতে চেয়েছিল। হ্রদ হয় রফলা দ, নদীর ঢেউ কিংবা সমুদ্রের জল অনায়াসে বয়ে যায়। সেই স্বচ্ছন্দ প্রবাহিত জলরাশি থেকে প্রাচীন মানুষ একদিন উপলব্ধি করেছিল জীবনের আলোড়ন, শিখে নিতে চেয়েছিল জীবনের সহজ পাঠ। অন্য এক আকাশের মতো ... ভালোবেসে গেছি। আকাশের উদারতা থেকে প্রাণিত হয়ে মানুষ তার হৃদয়ে এক নতুন আকাশকে খুঁজে নেয়। প্রকৃতির কোলে লালিত পূর্বপুরুষের যে জীবন ছিল তার গ্লানিহীন উত্তরাধিকার বহন করে পরবর্তী প্রজন্মের মানুষ হাসি, খেলা, ভালোবাসার অঙ্গীকার করে। সেই সব রীতি আজ ... তারার আলোক। একদিন যে মানব সমাজ হাসি, খেলা, ভালোবাসায় জীবনের উদযাপন করত, সে বর্তমান সময়ে যান্ত্রিকতা ও কৃত্রিমতায় ক্লান্ত, অবসন্ন হয়ে পড়ে। সেই প্রাণহীনতায় হৃদয়ের আলো নিভে যায়। নিরালোক সমাজ তাকিয়ে থাকে তারার দিকে, কারণ তারার আলো নিজস্ব, আবার তার দূরবর্তীও। অবক্ষয়িত মানব সমাজের চেতনার দৈন্যে আলো যে ক্রমশ দূরালোকের জিনিস হয়ে উঠেছে তা বোঝাতেই কবি তারার প্রসঙ্গ এনেছেন। জীর্ণ ক্লান্ত এই মানব সমাজ যেন হেমন্তের প্রান্তর, অনালোকিত অবসন্ন সেই প্রান্তর আলো খুঁজে তারার দিকে চেয়ে। সেই জের টেনে ... মনে হলে হাসি। অতীতের সহজ স্বচ্ছন্দ জীবন আজ আর নেই, তবু মানুষ সেই জীবনধারার প্রকাশ ঘটাতে চায়। অস্থির অন্ধকার সময় সূর্যের আলো না থাকলেও সূর্যালোক মনোরম মনে করে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করে। শতই দন্তে শয়বফলা তহস্যই, শতই বিমর্ষ হয়ে ... মরে যেতে জানে।
অস্থির নাগরিক সমাজে ভদ্র মধ্যবিত্ত জনসমাজকে ঘিরে থাকে বিষণ্ণতা, কিন্তু সেই বেদনা এবং নৈরাশ্যকে অতিক্রম করে তৈরি হয় আর এক ছবি। সে ছবি দুর্ভিক্ষ পীড়িত মানুষদের। তারা লঙ্গরখানায় অন্যের জন্য লাইন দেয়, নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে তাদের অবাধ বিচরণ। গ্রাম থেকে শহরে আসা সেই মানুষেরা ফুটপাতে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমিয়ে থাকে এবং সেখানেই মারা যায়। এরা সব এই বেদনার পথে দাঁড়িয়ে। নাগরিক মধ্যবিত্ত সমাজের কৃত্রিম সুখবিলাসিতা এবং অন্তর্গত বিষণ্ণতার অন্যদিকে আছে দুর্ভিক্ষ পীড়িত ছিন্ন মানুষদের অতলান্ত বিষাদ। কিন্তু মোদির মধ্যবিত্ত সমাজ সেই অন্তহীন বেদনার পথেও বেদনাহীন থাকে। এ হলো সেই আত্মসুখ সর্বস্ব মধ্যবিত্ত সমাজের বাস্তব থেকে মুখ ফিরিয়ে থাকা। কিছু নেই ড্যাশ তবু মৃগনাভি ভালোবাসি দাঁড়ি। অর্থহীন অস্থির চারপাশে অতীতের রেশ ধরে কৃত্রিম আনন্দ আয়োজন চলে। সেখানে সূর্যালোককে প্রজ্ঞাময় মনে হলে মানুষ হাসি উচ্ছ্বাসে মেতে ওঠে। মহানগরীর মৃগনাভিকে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে ভালোবাসে। তিমির হননে তবু অগ্রসর হয়ে তিমির বিনাশী দাঁড়ি। মানুষের ধর্ম হওয়া উচিত ছিল জ্ঞান, প্রজ্ঞা ও চেতনার আলোয় সভ্যতাকে আলোকিত করা, কিন্তু তার পরিবর্তে মানুষ অন্ধকারের কাছে আত্মসমর্পণ করেছে। অবক্ষয় অচৈতন্যের অন্ধকারে মানুষের প্রতিক্রিয়াহীন বেঁচে থাকা দেখতে দেখতে কবির মনে হয়েছে মানুষ, বিশেষত মধ্যবিত্ত মানুষ, তিমির বিলাসী হয়ে উঠেছে, অথচ তার তিমির বিনাশী হওয়ার কথা ছিল। বর্ণনাধর্মী প্রশ্নমান 5। প্রশ্ন 1, উদ্ধৃতি শুরু। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। দাড়ি উদ্ধৃতি শেষ। কার কথা বলা হয়েছে? কবির মন্তব্যটি বিশ্লেষণ করো। 2+3। উত্তর: রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতার উল্লিখিত অংশে প্রকৃতি লালিত মানব সভ্যতার আদি পর্বের মানুষদের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ: পৃথিবীতে আদি প্রাণের সৃষ্টি হয়েছিল জলে, তারপর বিবর্তনের নানা জটিল পথ পেরিয়ে মানুষ এলো। ইতিহাসের এক দীর্ঘ পরিসর জুড়ে মানুষের সভ্যতা ছিল প্রকৃতি সংলগ্ন হয়ে। সমাজ সৃষ্টি হওয়ার পরে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে মানুষের পরস্পরের মধ্যে যে সংযোগ, তাও যেন ছিল সহজ, জলের মতো অনায়াস। জীবনানন্দের অন্য কবিতার ভাষায় বলা যায় ড্যাশ উদ্ধৃতি শুরু: একদিন সৃষ্টির পরিধি ঘিরে কেমন এক আশ্চর্য আভা দেখা গিয়েছিল। উদ্ধৃতি শেষ দাঁড়ি। মানুষ সেই প্রকৃতির কাছ থেকে শিখে নিয়েছিল জীবনের সহজ স্বচ্ছন্দ অবাধ বিচরণ। জীবনের যা কিছু আলোড়ন সে আহরণ করেছিল প্রকৃতির কাছ থেকেই। প্রকৃতি তাকে দিয়েছিল জীবনাচরণের শিক্ষা। প্রশ্ন 2, উদ্ধৃতি শুরু: সেই সব রীতি আজ মৃতের চোখের মতো উদ্ধৃতি শেষ। কোন সব রীতির কথা বলা হয়েছে? সেগুলি মৃতের চোখের মতো বলতে কবি কি বুঝিয়েছেন? 2+3। উত্তর: একদিন প্রকৃতির বুকে জীবন জেগে উঠেছিল। হ্রদে কিংবা নদীর ঢেউয়ে অথবা সমুদ্রের জলে মানুষ উপলব্ধি করেছিল জীবনের উচ্ছ্বাস, সংলগ্ন হয়েছিল পরস্পরের সঙ্গে। যখন মানব সমাজের সূচনা হয়েছিল, সেই সময় থেকে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষ অন্য এক আকাশের মতো চোখ নিয়ে হাসি খেলায় মেতে থেকেছে। প্রকৃতি লালিত সেই সভ্যতা তার জীবনধারার সন্ধান করেছিল
প্রকৃতির মধ্যেই তৈরি হয়েছিল ভালোবাসার ভিত্তিতে নিবিড় মানবিক সম্পর্ক। সেটাকে তারা গ্রহণ করছিল স্মরণীয় গ্লানিহীন উত্তরাধিকার হিসেবে। সেই সব রীতি বলতে এখানে মানুষের এই জীবনধারার কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ। প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির বুকে লালিত অমলিন জীবন নগর সভ্যতার যান্ত্রিকতায় ক্লান্ত অবসন্ন। নিরালোক মানুষদের জীবনে কোনো শান্তি সুস্থিতি নেই। পৃষ্ঠা 43। আলো তার অন্বেষণে দূর নক্ষত্রের বিষয়। হেমন্তের প্রান্তরের মতো শূন্যতা বিরাজ করে যে নগর সভ্যতায়, সেখানে আলো কোনো নিকট বিষয় নয়। সাতটি তারা তিমির কাব্যগ্রন্থের বিভিন্ন কোরাস কবিতাতে এই নির্বিকার নাগরিকদের বিষয়ে জীবনানন্দ লিখেছিলেন উদ্ধৃতি শুরু। বিকেলের বারান্দা থেকে সব জীর্ণ নরনারী চেয়ে আছে পড়ন্ত রোদের পারে সূর্যের দিকে খণ্ডহীন মণ্ডলের মতো বেলোয়ারি। উদ্ধৃতি শেষ। নগর সভ্যতার এই যান্ত্রিকতায় ভেঙে পড়া পুরনো মূল্যবোধ, বিপর্যস্ত পুরনো জীবনধারাকেই কবি মৃতের চোখের মতো বলেছেন। প্রশ্ন 3 উদ্ধৃতি শুরু। সেই জের টেনে আজও খেলি। উদ্ধৃতি শেষ। এখানে কাদের কথা বলা হয়েছে? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 2+3। উত্তর। রবীন্দ্রোত্তর যুগের পুরোধা কবি জীবনানন্দ দাশ তাঁর তিমির হননের গান কবিতার উল্লিখিত অংশে নাগরিক মধ্যবিত্ত সমাজের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ। প্রকৃতির বুকে প্রাণের সৃষ্টি, প্রকৃতির কোলেই তার লালন। মানুষ এই প্রকৃতি থেকেই সংগ্রহ করে নিয়েছিল তার জীবনধারা। কোনো হ্রদে, নদীর ঢেউয়ে কিংবা সমুদ্রের জলে সংলগ্ন থেকে তৈরি হয়েছিল মানুষের অনাবিল পারস্পরিক সম্পর্ক। তারপর মানুষ সমাজবদ্ধ হলো। সেই সময়, সেই সূচনা মুহূর্তেও শতাব্দী সূর্যের নিকটে দাঁড়িয়ে তারা জীবনের আলোড়ন উপলব্ধি করেছিল, জীবন থেকে শিক্ষা নিয়েছিল। আকাশের কাছ থেকে উদারতা আর বিশালতার শিক্ষা নিয়ে নিজের দৃষ্টিকে করেছিল অন্য এক আকাশের মতো। এভাবেই জীবনের হাসি খেলা ভালোবাসায় তারা বহন করে এনেছিল গ্লানিহীন এক স্মরণীয় উত্তরাধিকার। কিন্তু যখন থেকে নগর জীবনের সূচনা হলো, তখন থেকেই ধীরে ধীরে যান্ত্রিকতা গ্রাস করল মানুষের জীবনকে। সম্পর্কের অনাবিলতা, জীবনের স্বচ্ছন্দ পদচারণা বিনষ্ট হলো। সেসব হয়ে উঠল মৃতের চোখের মতো। নিরালোক জীবন আলোর সন্ধান করল একমাত্র নক্ষত্র পথে। তবুও মানুষ কৃত্রিম হাসি, সম্পর্কের কৃত্রিম বুনোটে জীবনের উদযাপন করতে চাইল। সর্বরিক্ততার মধ্যে এইভাবে বিগত দিনের স্মৃতির অনুশীলন প্রসঙ্গেই কবি বলেছেন, উদ্ধৃতি শুরু, সেই জের টেনে আজও খেলি। উদ্ধৃতি শেষ। প্রশ্ন 4 উদ্ধৃতি শুরু। সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। উদ্ধৃতি শেষ। সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন? মন্তব্যটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 2+3। উত্তর। জীবনানন্দ দাশ তাঁর তিমির হননের গান কবিতায় যান্ত্রিক নগর সভ্যতার অর্থহীন বেঁচে থাকার উন্মোচন ঘটিয়েছেন। প্রকৃতির আশ্রয়ে লালিত যে মানব জীবন একদিন অনাবিল এবং স্বচ্ছন্দ ছিল, সে জীবন বিগত প্রায়। সমাজবদ্ধ হওয়ার প্রথম পর্বে প্রকৃতির কাছ থেকে মানুষ শিখেছিল জীবনের সহজ গতি। তাকে ভেবেছিল অনায়াস গ্লানিহীন স্মরণীয় উত্তরাধিকার। জীবনের হাসি খেলা ভালোবাসার মধ্যে ছিল তার অনায়াস উদযাপন।
সূর্যালোক নেই বলতে নাগরিক সভ্যতার জীবনের এই সহজ উদ্ভাসনের অদৃশ্য হয়ে যাওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। প্যারাগ্রাফ। ক্লান্ত, অবসন্ন এবং আত্মিকভাবে রিক্ত নাগরিক মানুষ, যে প্রকৃতির সান্নিধ্য একদিন তার জীবনকে স্বচ্ছন্দ ও গতিশীল করেছিল, জীবনযাপনে সেই সব রীতি এখন মৃতের চোখের মতো। নিরালক জীবন পারিপার্শ্বের সমাজে কোনো আলোর সন্ধান পায় না, তাই আলো খোঁজে দূরতম নক্ষত্রের পথে। যে জীবন হেমন্তের প্রান্তরের মতো সর্বরিক্ত, সেখানে তারার আলোর খোঁজ চলে। আলোহীনতার অন্ধকারে জীর্ণ ক্লান্ত মানুষ অতীত থেকে আলো খোঁজে। সূর্যালোক না থাকলেও মনোরম সূর্যালোকের কথা ভেবে অবসন্ন মানুষ জীবনে হাসির সন্ধান করে। প্রশ্ন 5, উদ্ধৃতি শুরু। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে ... উদ্ধৃতি শেষ। ভদ্র সাধারণ বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের বিমর্ষতার কারণ কি? তারা কি দেখে? 1+2+2। উত্তর। জীবনানন্দ দাশ তাঁর তিমির হননের গান কবিতার আলোচ্য পংক্তিতে ভদ্র সাধারণ বলতে মধ্যবিত্ত নাগরিক সমাজের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ। নগর জীবনের জটিলতা এবং যান্ত্রিকতা নির্মল প্রকৃতির সঙ্গে মানুষের স্থায়ী বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। যে প্রকৃতির আশ্রয়ে একদা প্রাণ জেগে উঠেছিল, সমাজ গড়ে ওঠার পরে যে প্রকৃতির সান্নিধ্যে মানুষকে তার জীবনধারাকে সমৃদ্ধ করেছিল, পরবর্তীতে নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষদের বিচ্ছেদ ঘটে যায়। জীবনের যে অনাবিলতা প্রকৃতির কাছ থেকে শিখে মানুষ হাসি, খেলা, ভালোবাসায় মেতে উঠেছিল, তার অভাবে আলোহীন হয়ে যায় মানুষের জীবন। কৃত্রিম জীবনে মানুষ আনন্দ খোঁজে কৃত্রিমভাবে, কিন্তু এর ফলেই এক সার্বিক বিষণ্ণতা এবং বিমর্ষতা ঘিরে রাখে মানব সমাজকে। প্যারাগ্রাফ। বিমর্ষ মধ্যবিত্ত আর এক অশান্ত সময়ে যখন চোখ মেলে দেখতে পায় অধিকতর বিষণ্ণতার ছবি। উদ্ধৃতি শুরু ... সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। উদ্ধৃতি শেষ। নারী। দুর্ভিক্ষের কারণে ছিন্নমূল গ্রামের মানুষেরা শহরে ভিড় করে, লঙ্গরখানায় খাবারের জন্য লাইন দেয়। নর্দমা থেকে ওভারব্রিজ, এইসব স্থান মানুষগুলোর ঠিকানা হয়। ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে ছিন্নমূল এইসব মানুষেরা তারা ভরা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে কিংবা মরে যায়। এই অপার বিষণ্ণতা অতিক্রম করে যায় মধ্যবিত্ত মানুষের বেদনা ও নৈরাশ্যের সমস্ত হিসাব। প্রশ্ন 6, উদ্ধৃতি শুরু। নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। কাদের কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। 2+3। উত্তর। জীবনানন্দ দাশ তাঁর তিমির হননের গান কবিতার উদ্ধৃত অংশে দুর্ভিক্ষের কারণে ছিন্নমূল শহরে ভিড় করে আসা গ্রামের মানুষদের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ। 1350 বঙ্গাব্দের মন্বন্তর বাংলার সমাজ জীবনে নারকীয় প্রভাব সৃষ্টি করেছিল। লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে শহরে এসে ভিখারিতে রূপান্তরিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন সময়ে নাগরিক বাঙালি সমাজ বিপর্যস্ত হয়েছিল মূল্যবোধের অভাব, জীবনযাপনের যান্ত্রিকতা, ক্লান্তি এবং অবসন্নতায়। ব্যক্তি মানুষের এই সংকটের সঙ্গে দুর্ভিক্ষ যুক্ত করল সামাজিক সংকটের এক মর্মান্তিক ছবি। মধ্যবিত্তের ব্যক্তি সংকটের থেকেও, তার জীবনের ব্যক্ত বিষণ্ণতার থেকেও আরও বেশি কালো কালো ছায়া ভিড় করে শহরের রাজপথে। পৃষ্ঠা 44। ভিড়কে দেখা যায় খাদ্যের সন্ধানে লঙ্গরখানায়, নর্দমা থেকে ওভারব্রিজ হয়ে থাকে এইসব অপাঙ্ক্তেয় মানুষদের
আশ্রয় এবং বিচরণ ক্ষেত্র। নিরুত্তর ফুটপাথ যা দিতে পারে না অনিশ্চিত বেঁচে থাকার কোনো সমাধান, সেখানেই তারা ভরা আকাশের তলায় তারা ঘুমিয়ে পড়ে কিংবা মারা যায়। এভাবেই তৈরি হয় ইতিহাসের অন্তহীন বেদনার পথ। প্রশ্ন 7, উদ্ধৃতি শুরু। আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে দাঁড়িয়ে, উদ্ধৃতি শেষ। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? কেন তারা বেদনাহীন অন্তহীন বেদনার পথে? 2+3। উত্তর, জীবনানন্দ দাশ তাঁর তিমির হননের গান কবিতার উল্লিখিত অংশে আমরা বলতে নাগরিক মধ্যবিত্ত সমাজের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ। মানব সভ্যতার পত্তনের পর থেকে প্রকৃতির সঙ্গে মানুষের ক্রমিক বিচ্ছেদ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আসে ব্যক্তিক বিচ্ছিন্নতা, মূল্যবোধের ভাঙন, যান্ত্রিক জীবনের ক্লান্তি, অবসন্নতায় বিপন্ন মানুষদের কাছে নির্মল মানবিক সম্পর্ক, প্রাণের সহজ উচ্ছ্বাস ইত্যাদি বিগত দিনের স্মৃতি হয়ে যায়। উদ্ধৃতি শুরু। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু। উদ্ধৃতি শেষ। এরই মধ্যে মিথ্যা সান্ত্বনা খুঁজে নিতে চায় অবসন্ন মধ্যবিত্ত। শূন্য হেমন্তের প্রান্তরে কোনো আলো না পেয়ে তারার আলোর সন্ধান করে মানুষ। সময়ের সংকট তীব্রতর হয় দুর্ভিক্ষের তাড়নায়, কিন্তু লঙ্গরখানায় খাবারের সন্ধানে লাইন দেওয়া কিংবা ফুটপাতে বেঘরে মরে যাওয়ার দৃশ্যও বিচলিত করতে পারে না আত্মকেন্দ্রিক মধ্যবিত্ত সমাজকে। সীমাহীন নেতির মধ্যে দাঁড়িয়ে সে হেসে যায়, সূর্যালোক প্রজ্ঞাময় মনে করে। অন্তহীন বেদনার পথেও এই মধ্যবিত্ত মদির জগতে নাগরিক মানুষ বেদনাহীন হয়ে থাকে, যা আসলে তার আত্মপ্রতারণা, সত্য বিমুখতা এবং সমাজ বিচ্ছিন্নতার চিহ্ন হয়ে থাকে। প্রশ্ন 8, উদ্ধৃতি শুরু। মহানগরীর মৃগনাভি ভালোবাসি। উদ্ধৃতি শেষ। কারা একথা বলেছে? এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। 2+3। উত্তর, রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতার আলোচ্য পংক্তিতে নাগরিক মধ্যবিত্ত সমাজের মনোভাব প্রকাশিত হয়েছে। প্যারাগ্রাফ। নগর জীবনের জটিলতা এবং যান্ত্রিকতায় মধ্যবিত্ত মানুষদের জীবন থেকে হারিয়ে গেছে একদিন প্রকৃতির সান্নিধ্য থেকে অর্জিত জীবনের সহজ অনাবিলতা। নিরালোক জীবনে বিমর্ষতাই একমাত্র সত্য, কিন্তু সেই ব্যক্তিগত বিষণ্ণতাকে ছাপিয়ে যায় ঘনিয়ে আসা সামাজিক অন্ধকার। দুর্ভিক্ষের প্রবল অভিঘাতে ছিন্নমূল মানুষেরা ভিড় করে শহরের রাজপথে। লঙ্গরখানায় খাবারের জন্য তারা লাইন দেয়। নর্দমা থেকে শূন্য ওভারব্রিজ হয়ে ওঠে তাদের আশ্রয়স্থল। নিরুত্তর ফুটপাতে তারা ঘুমায় এবং এক সময় মরে যায়। কিন্তু জীবনের এই অন্তহীন বেদনার পথ মধ্যবিত্তকে ছুঁতে পারে না। তারা নিজেদের ভালো থাকার জন্য তৈরি করে নেয় আত্মপ্রবঞ্চনার এক বৃত্ত। সেখানে কোনো সূর্যালোক না থাকলেও তাকে প্রজ্ঞাময় মনে করে হেসে যায়। মহানগরী তাদের কাছে জীবিত বা মৃত রমণী যেভাবেই প্রতীয়মান হোক না কেন, তার থেকে সুগন্ধ খুঁজে নিতেই সক্রিয় থাকে এই সব মানুষেরা। এক ভয়ঙ্কর আত্মরতি ঘিরে থাকে তাদের জীবনকে। প্রশ্ন 9, উদ্ধৃতি শুরু। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? জিজ্ঞাসা চিহ্ন, উদ্ধৃতি শেষ। কবির মনে এই সংশয়ের কারণ কি? এ বিষয়ে কবির অভিমত আলোচনা করো। 2+3। উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাপনের যান্ত্রিকতা এবং স্বপ্নভঙ্গের যন্ত্রণা জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতার অন্যতম প্রেক্ষাপট।
যে মানুষ একদিন প্রকৃতির বুকে আশ্রয় নিয়েছিল, গড়ে তুলেছিল তার স্বচ্ছন্দ সহজ অনাবিল জীবনধারা, নাগরিক জীবনে সে সেই প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যে প্রসারণশীলতা ছিল তার জীবন ধর্ম, তার পরিবর্তে আসে আত্মকেন্দ্রিকতা, এবং তা এতটাই তীব্র যে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের নিরাশ্রয়তা, লঙ্গরখানায় খাদ্যের জন্য লাইন, ফুটপাতে বেঘোরে মৃত্যু ইত্যাদি কোনো কিছুই তাদের স্পর্শ করতে পারে না। এমন এক মোদির জগতে দয়হস্যই বৈষণ্যর, মোদির জগতে মধ্যবিত্তের বিচরণ, যেখানে অন্তহীন বেদনার পথে দাঁড়িয়েও তারা বেদনাহীন থাকে। তাৎপর্যহীন জীবনে একদা ছিল যে অনাবিল সুন্দর জীবন, যা বর্তমানে হারিয়ে গিয়েছে, তার জেট টেনে সে হেসে যায়। কিন্তু এই আত্মপ্রবঞ্চনা কবির কাছে প্রত্যাশিত ছিল না, কারণ সভ্যতা মানুষের কাছে প্রথমত এবং প্রধানত প্রত্যাশা করে মনুষ্যত্ব। তা না দেখতে পেয়েই কবির মনে প্রশ্নোল্লিখিত সংশয় তৈরি হয়েছে। প্যারাগ্রাফ। সমস্ত যন্ত্রণা, ব্যক্তিগত বিচ্ছিন্নতা এবং নৈরাশ্যের অন্ধকারে চলতে চলতে জীবনানন্দ শেষ পর্যন্ত স্থিত হতে চেয়েছেন অমলিন আশাবাদের। গভীর প্রত্যয়ে অন্তর্দীপ্ত কবিতায় ভরসা করেছেন মানুষের অন্তর্গত বোধ এবং প্রত্যয়ে। উদ্ধৃতি শুরু। আমরা তো তিমির বিনাশী হতে চাই দাঁড়িয়ে, আমরা তো তিমির বিনাশী উদ্ধৃতি শেষ। লক্ষণীয় প্রথমে তিমির বিনাশী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেও অন্তিম পংক্তিতে তা প্রত্যয়ে রূপান্তরিত হয়েছে এবং কবি জানিয়ে দিয়েছেন আমরা তো তিমির বিনাশী। কোনো সংশয় অথবা প্রশ্ন নেই, সর্বমানবের হয়ে কবির এই উচ্চারণ, নিবিড় অন্ধকারের মধ্যে এই উচ্চারণ আসলে মনুষ্যত্বের দৃপ্ত অঙ্গীকার। প্রশ্ন 10। তিমির হননের গান কবিতার নামকরণের মধ্যে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। উত্তর। জীবনানন্দের তিমির হননের গান কবিতার নামকরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এক অমলিন আশাবাদ। কবিতার বিষয়বস্তু চূড়ান্তে এই আশাবাদেরই প্রতিষ্ঠা লক্ষ্য করা যায়। প্যারাগ্রাফ। সুদূর অতীতের এক জীবন চর্যার ছবি দিয়ে কবিতার সূচনা। সে জীবন কোনো হ্রদে, নদীর ঢেউয়ে বা সমুদ্রের জলে জেগে ওঠার, প্রকৃতির কোলে জেগে ওঠা সে জীবন যখন সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার বৃত্তে এলো, তার প্রাথমিক পর্যায়ে সে একইভাবে প্রকৃতির থেকে অর্জিত সহজ অনাবিল জীবনধারার গ্লানিহীন উত্তরাধিকার বহন করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে নাগরিক মধ্যবিত্তের জীবনের সেই সহজ বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠল। একদিকে যান্ত্রিকতা, অন্যদিকে মূল্যবোধের অবক্ষয় জীবনকে ধূসর বিবর্ণ করে তুলল। আনন্দ হাসি বিবর্জিত জীবনে মানুষ ভালো না থাকলেও কৃত্রিম ভালো থাকার অভিনয় করে যেতে থাকে। পৃষ্ঠা 45। আত্মপ্রসারণের বদলে তৈরি হয় আত্মপ্রবঞ্চনা চিত্রনাট্য এবং এর সঙ্গে যুক্ত হয় মধ্যবিত্তের শ্রেণী ও ব্যক্তি স্বার্থ কেন্দ্রিকতা, যে কারণে দুর্ভিক্ষ পীড়িত ছিন্নমূল মানুষদের লঙ্গরখানায় লাইন দিতে দেখে কিংবা ফুটপাতে মরে যেতে দেখেও তাদের কোনো প্রতিক্রিয়া হয় না। অন্তহীন বেদনার পথেও নার্সিসিস্ট, দন্তের নয়াকার দন্তের শয়রে ফস্যই দন্তের শয় হস্যই দন্তের শয় টয়, নার্সিসিস্ট বা আত্মমুগ্ধ মধ্যবিত্ত তাই নিজেকে বেদনাহীন ভাবে। প্যারাগ্রাফ। মানবতার এই অবক্ষয় কবির মনে সংশয় তৈরি করে। প্রকৃতির কোলে জেগে ওঠা সে জীবন যখন সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার বৃত্তে এলো, তখন তার প্রাথমিক পর্যায়ে সে একইভাবে প্রকৃতির থেকে অর্জিত সহজ অনাবিল জীবনধারার গ্লানিহীন উত্তরাধিকার বহন করেছিল।
উদ্ধৃতি শুরু, তিমির হননে তবু অগ্রসর হয়ে / আমরা কি তিমির বিলাসী, জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ। শেষ পর্যন্ত নিজেই সমস্ত মানুষের হয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করেন, আমরা তো তিমির বিনাশী হতে চাই। কবিতার শেষ পংক্তিতে এই ইচ্ছা ঘোষণায় রূপান্তরিত হয়, আমরা তো তিমির বিনাশী। এইভাবেই সমস্ত সংশয়কে অতিক্রম করে কবি মনুষ্যত্বকে ভরসা করেছেন, কারণ সেটাই তিমির হননের একমাত্র শক্তি। এভাবেই জীবনানন্দের পঠিত কবিতায় আশাবাদ প্রকাশিত হয়েছে। প্রশ্ন 11, তিমির হননের পথেই মানুষ বারবার কেন ফিরে আসে? তিমির হননের গান কবিতা অবলম্বনে আলোচনা করো। উত্তর, জীবনানন্দের তিমির হননের গান কবিতার বিষয়বস্তু চূড়ান্ত উপসংহারে এক অমলিন আশাবাদেরই প্রতিষ্ঠা লক্ষ্য করা যায়। প্যারাগ্রাফ, সুদূর অতীতে যে জীবনচর্যার ছবি কবিতার সূচনায় কবি এঁকেছেন তা জীবনের জাগরণের। কোনো হ্রদে, কোনো নদীর ঢেউয়ে বা সমুদ্রের জলে, এক কথায় প্রকৃতির কোলে জেগে ওঠে সে জীবন। মানব সমাজ গঠনের সূচনাতেও মানুষ সেই অনাবিল জীবনধারার গ্লানিহীন উত্তরাধিকার বহন করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে একদিকে যান্ত্রিকতা, অন্যদিকে মূল্যবোধের অবক্ষয় সেই সহজ বেঁচে থাকাকে অসম্ভব করে তুলল। আনন্দ হাসি বিবর্জিত সেই ধূসর বিবর্ণ জীবনে মানুষকে ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে যেতে দেখা গেল। তার সঙ্গে যুক্ত হলো মধ্যবিত্তের শ্রেণী ও ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিকতা। তাই দুর্ভিক্ষ পীড়িত ছিন্নমূল মানুষদের লঙ্গরখানায় লাইন দিতে দেখে কিংবা ফুটপাতে মরে যেতে দেখেও তারা অনায়াসে প্রতিক্রিয়াহীন থাকত। অন্তহীন বেদনার পথেও সে মধ্যবিত্ত নিজেকে বেদনাহীন ভাবে। প্যারাগ্রাফ, যে মানুষের অন্ধকার দূর করার কথা ছিল, অন্ধকারের কাছেই তার আত্মসমর্পণ কবিকে সংশয়ী করে তোলে। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? শেষ পর্যন্ত নিজেই সমস্ত মানুষের হয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করেন, আমরা তো তিমির বিনাশী হতে চাই। সমস্ত সংশয়কে অতিক্রম করে কবিতার শেষ পংক্তিতে কবির ইচ্ছা ঘোষণায় রূপান্তরিত হয়, আমরা তো তিমির বিনাশী। সংশয়হীন প্রত্যয়ে এই পুনঃপ্রতিষ্ঠা সভ্যতাকে টিকিয়ে রাখার প্রয়োজনেই। প্রশ্ন 12, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? 2+3 বন্ধনীর মধ্যে HS WBCHSE মডেল কোয়েশ্চেন, বন্ধনী শেষ। উত্তর, 1350 বঙ্গাব্দের মন্বন্তর বাংলার সমাজ জীবনে নারকীয় প্রভাব সৃষ্টি করেছিল। লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে শহরে এসে ভিখারিতে রূপান্তরিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন সময়ে নাগরিক বাঙালি সমাজ বিপর্যস্ত হয়েছিল মূল্যবোধের অভাব, জীবনযাপনের যান্ত্রিকতা, ক্লান্তি এবং অবসন্নতায়। ব্যক্তি মানুষের এই সংকটের সঙ্গে দুর্ভিক্ষ যুক্ত করল সামাজিক সংকটের এক মর্মান্তিক ছবি। মধ্যবিত্তের ব্যক্তি সংকটের থেকেও, তার জীবনের ব্যপ্ত বিষণ্ণতার থেকেও আরও বেশি কালো কালো ছায়া ভিড় করে শহরের রাজপথে। এই প্রেক্ষাপটে কবি জীবনানন্দ দাশ রচনা করেছেন তিমির হননের গান কবিতাটি। প্যারাগ্রাফ, সমস্ত যন্ত্রণা, ব্যক্তিগত বিচ্ছিন্নতা এবং নৈরাশ্যের অন্ধকারে চলতে চলতে জীবনানন্দ শেষ পর্যন্ত স্থিত হতে চেয়েছেন অমলিন আশাবাদে। গভীর প্রত্যয়ে অন্তর্দীপ্ত কবিতায় ভরসা করেছেন মানুষের অন্তর্গত বোধ এবং প্রত্যয়ে। আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। লক্ষণীয়, প্রথমে তিমির বিনাশী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেও অন্তিম পংক্তিতে তা প্রত্যয়ে রূপান্তরিত হয়েছে।
এবং কবি জানিয়ে দিয়েছেন আমরা তো তিমির বিনাশী, কোনো সংশয় অথবা প্রশ্ন নেই। সর্বমানবের হয়ে কবির এই উচ্চারণ, নিবিড় অন্ধকারের মধ্যে এই উচ্চারণ, আবার পড়ছি, সর্বমানবের হয়ে কবির এই উচ্চারণ দাঁড়ি, নিবিড় অন্ধকারের মধ্যে এই উচ্চারণ আসলে মনুষ্যত্বের দৃপ্ত অঙ্গীকার। পড়া চলছে পরের ফাইলে কবিতা কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়।